নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব ট্রি বাংলা। নীতি নির্ণয়ন আর দুর্নীতির আরও একটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। 27শে জুন যত এগোচ্ছে, রাজ্য সরকারি কর্মচারী যারা আছেন তারা এবং যারা পেনশন পান তাদের প্রত্যেকের কিন্তু টেনশন বাড়ছে কেন? কারণ 25% মানে 25% ডিএ দিতে হবে। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন রায়, আপনারা প্রত্যেকে জানেন, ইন্টারিম অর্ডার, এবং 27শে জুন ডেডলাইন, তার মধ্যে কিন্তু দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই টাকা অর্থাৎ 25% মানে কিন্তু 25% হাইক মানে কিন্তু বিপুল পরিমাণ টাকা। এই টাকা কি এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য সরকার দিতে পারবে? এটাই হলো সব থেকে এখন কোটি টাকার প্রশ্ন। এবং এর মধ্যে থেকেই বিভিন্ন রকম স্টেটমেন্টস আসছে, বিভিন্ন রকম রিয়াকশানস আসছে। কেউ বলছে পারবে না, কেউ বলছে রাজ্য সরকার আবার সুপ্রিম কোর্টে গেছে কিংবা সুপ্রিম কোর্টে যাবে। এই নিয়ে কিন্তু বিভ্রান্তি, বিভিন্ন রকম খবরাখবর আসছে। কিন্তু আমাদের একটাই প্রশ্ন, আমরা আগেও নীতি নির্ণয় আর দুর্নীতির একটি পর্বে সংগ্রামী যৌথ মঞ্চের যিনি এসছিলেন তার মুখ থেকে অর্জুন সেনগুপ্ত, আপনাদের মনে থাকবে, কলকাতার কনভেনার, তার মুখ থেকে কিন্তু আপনারা শুনেছিলেন যে যদি না দেয় সরকার তারা কি করবেন। আর আজকে যেহেতু 27 তারিখ খুব একটা বেশি দেরি নেই, অর্থাৎ খুব কিছুদিন বাদেই 27 জুন আসবে, তাহলে কি হতে যাচ্ছে? যদি না হয়, যদি না দেয় সরকার, রাজ্য সরকার কি করবেন? সংগ্রামী যৌথ মঞ্চর কি করবেন? তারা নবান্ন অভিযান করবেন না কি করবেন? এই নিয়ে কিন্তু আমাদের আজকের পর্ব ভীষণ গুরুত্বপূর্ণ, যারা রাজ্য সরকারি কর্মচারী আছেন তাদের জন্য এবং যারা পেনশন পান তাদের জন্য। আমাদের সঙ্গে আছেন আজকের এই পর্বে অতিথি হিসেবে, আমাদের সঙ্গে আছেন সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনার ভাস্কর ঘোষ, আমার বাদিকে বসে আছেন। ভাস্কর বাবু, নমস্কার। আপনাকে ট্রাইব ট্রি বাংলা এবং নীতি নির্ণয় আর দুর্নীতিতে স্বাগত। অর্জুন বাবু আপনারই সহকর্মী, এবং আপনি আমাকে রেফারেন্স দিয়েছিলেন যখন কথা হয়েছিল, তিনি এসেছিলেন এবং তিনি এখানে বসে বেশ কিছুদিন আগে প্রচুর মানুষজন সেই পর্ব দেখেছেন, বিভিন্ন রকম রিয়াকশান দিয়েছেন, আপনি দেখেছেন সেখানে। প্রথম কথা, 27 তারিখের আর বেশি কিন্তু দেরি নেই, দিন 10 আপনার প্রাথমিক রিয়াকশন। দেখুন, মানে আমাদের যত না দিনগুনা, তার থেকে অনেক বেশি করে সেই দিনগুনাটা রাজ্য সরকারের জন্য। কারণ এই সরকার যেটা নিয়ম করেছিল 2011 সালে, তার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সরকার কর্মচারীদের দিয়ে দিতে পারে না তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই। এটা মুখ্যমন্ত্রীর কথা, তৎকালীন উনি বিরোধী নেত্রী ছিলেন। তারপরে উনি এলেন এবং ওনার যে হিডেন এজেন্ডাটা তখন নিয়ে পরে মনে এক আর মুখে আর এক কথা বলেছিলেন। একটু ইন্টারাপ্ট করি, হিডেন এজেন্ডা আপনি যে শব্দটা বললেন, দর্শকরাও কিন্তু প্রচুর মানুষজন দেখবেন এই পর্ব। হিডেন এজেন্ডা একটু যদি ক্লারিফাই করেন, আপনি কোনটাকে হিডেন বলছেন? দেখুন, আমরা তো এটা বারবার করে বলেছি, উনি একটা খুব সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এসেছিলেন এবং সেই লক্ষ্যেরই একটা মানে ধাপে ধাপে এগিয়েছেন। কীরকম? ওনার যে অর্থমন্ত্রী হলেন অমিত মিত্র, তার আগেই প্রথম তার আগে উনি ছিলেন ফিকির মানে চেয়ারম্যান, রাইট, দীর্ঘদিনের চেয়ারম্যান ছিলেন। একটা বণিক সভা, তাদের চেয়ারম্যান, উনি বণিকদের স্বার্থ রক্ষা করেন খুব স্বাভাবিকভাবেই, সেটা মানে অন্যায় কিছু নেই, কোনো অসাংবিধানিক কাজ নয়। তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে যে আপনি রাজ্যের অর্থনীতিটাকে দেখবেন। তিনি এসে পড়ে যেটা প্রথম করলেন, সেই সময়টাতে গোটা পৃথিবী জুড়ে যেটা চলছে যে মানুষকে, স্কিল লেবারকে আপনাকে সস্তা শ্রমে রূপান্তরিত করতে হবে। আমরা সকলেই জানি যে গোটা পৃথিবী জুড়ে বাঙালি জাতির তার শিক্ষার জন্য, তার গরিমার জন্য, তার স্কিলের জন্য মানে অত্যন্ত সুপরিচিত। বেশ, আপনি যত সূক্ষ্ম কাজ গোটা পৃথিবী জুড়ে বলুন, সেটা ডায়মন্ডের কাজ হোক, সেটা সোনাদানার কাজ হোক, রাজমিস্ত্রির কাজ হোক, তার মাথা বিক্রি করে তার মেধার কাজ হোক, গোটা ভারতবর্ষে এখনও পর্যন্ত যত গবেষণা সংস্থা আছে তার একটা বড় অংশ, প্রায় 25%-এর বেশি হচ্ছে বাঙালি। এই বাঙালি জাতিটাকে যদি সস্তা শ্রমে পরিণত করা যায়, তাহলে গোটা ভারতবর্ষের মানুষকে সস্তা শ্রমে পরিণত করতে বেশি সময় লাগবে না। এবং সেটার প্রথম কাজটা, মানে তার প্রাথমিক শর্তটা ছিল যে যেটা সংগঠিত ক্ষেত্র বলতে কি, ধরুন কলে কারখানায় যারা কাজ করেন বা সরকারের যারা স্থায়ী কর্মচারী, তাদের মহার্ঘ ভাতাটাকে তুমি কাট করো। এইটাকে করে দেখো, এটাকে করতে 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 তারপর দরকার হলে তুমি ডিএটাকেও, মানে বেসিকটাকেও তখন তুমি হাত দিতে পারবে। নিয়ম অনুযায়ী বছরে 2 বার করে মূল্যবৃদ্ধিজনিত যে আমাদের যে ক্ষতি হয়, ধরুন
আজকে একটা জিনিস কেনার জন্য 10 টাকা লাগছে, কালকের দিনে সেটার মূল্য হলো 12 টাকা, মানে দামটা 2 টাকা বাড়লো। এই যে 10 টাকার জিনিসটা 12 টাকা কিনতে গেলে আমার যে অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে, সেই অর্থটাকে ক্ষতিপূরণটাকে না করতে পারলে আমার জীবনযাপনের মানটা কমে যাবে, মানে আমার যে স্যালারি সেইটা কিন্তু কমতে থাকবে। তাহলে বেশ, মানে মূল্যবৃদ্ধির সাথে বেতনটাকে যদি সমান হারে না বাড়ানো যায়, তাহলে আমার স্যালারিটা ডিক্রিজ হবে। সেটা তো হওয়ার কথা নয়। স্যালারিটাকে এক জায়গায় ধরে রাখার জন্যই কিন্তু ডিএটাকে দেওয়া। ওকে, ওরা সেইটাকে হাত দিল, দিয়ে পরে কি দাঁড় করালো, 2011 সাল থেকে যখন শুরু হলো তখন 2010 সাল পর্যন্ত কিন্তু এই রাজ্যের কর্মচারীরা মোটামুটি কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পেয়ে এসছেন। তার আগে পেতেন না, কিন্তু মোটামুটি ওই সময়টাতে। এখন তো ম্যাসিভ ডিফারেন্স হয়ে গেছে। এখন ম্যাসিভ ডিফারেন্স হয়েছে। এরপরে 2011 থেকে 2025-এর যাত্রাটা যদি দেখেন, দেখতে পাবেন যে প্রতি বছর সরকার হিসেব করত যে আমি বেতন খাতে, পেনশন খাতে কত বরাদ্দ করলাম আর কত টাকা বাঁচাতে পারলাম। এই বাঁচানোটা ছিল স্থায়ী পদে নিয়োগ না করে, এই বাঁচানোটা ছিল স্থায়ী কর্মচারীদের ডিএ না দিয়ে, এই বাঁচানোটা ছিল পেনশনারদের হকের টাকাটাকে কেড়ে নিয়ে। মানে কতটা নির্দয় চিন্তা করে দেখুন, যে মানুষটা তার সারা জীবনটা রাজ্যের মানুষের সেবার্থে তার শ্রম দিল, তার মেধা দিল, বার্ধক্যে এসে তার জীবনযাপনটাকে যাতে ঠিক করতে না পারে সেই জন্য তার ডিএটাকে কেটে নিচ্ছে সে। মানে কতটা নির্দয়ী হলে একটা শাসক এটা করতে পারে। আলটিমেটলি কি এসে দাঁড়ালো, আজকের দিনে দাঁড়িয়ে, আজকে যখন কথা বলছি আপনার সাথে, পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা গোটা ভারতবর্ষের নিরিখে সব থেকে কম বেতন পান। এটা সিস্টেমটা কীরকম, ধরুন আমাদের সরকারি কর্মচারীদের 2% মহার্ঘ ভাতা বাড়লো। পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে যেসব মহার্ঘ ভাতা যেখানে বৃদ্ধি হয়, বেসরকারি ক্ষেত্রেও বৃদ্ধি হয়, কিন্তু বেসরকারি স্কুলগুলোতেও তখন 2% ইভালুয়েশন হয়। সেক্ষেত্রে হ্যাঁ, 2%-এর বেস করে রাজ্য সরকার 2% দিলে ওরাও 2% দিতে বাধ্য হয়। তাহলে সিস্টেমটা কি দাঁড়ালো, তুমি যদি সরকারি ক্ষেত্রে সরকারি লোককে যদি কম বেতন দিতে পারো, তাহলে গোটা সিস্টেমটাই কিন্তু ইয়ে হচ্ছে। আমি একটা উদাহরণ দিই। ধরুন কোচবিহারে একজন ধান পোতার শ্রমিক, সে একদিনই ধান পুঁতলে পরে 250 টাকা ইনকাম করে। ওখান থেকে পেরিয়ে জাস্ট 70-80 কিলোমিটার পেরিয়ে চলে গেল সেই মানে আসামে গেলেই সেই লোকটাই ধান পুঁতে 600 টাকা ইনকাম করছে। বেশ, আমি কিন্তু কোনো কথা বলছি না, একদম তথ্য হাতে নিয়ে কথা বলছি। আসামের অর্থনীতি যে পশ্চিমবঙ্গের থেকে খুব মানে এগিয়ে তা নয়, আসামের পার ক্যাপিটা ইনকাম পশ্চিমবঙ্গের পার ক্যাপিটা ইনকামের থেকে খুব বেশি তা নয়। তাহলে এই যে মজুরিটাকে সস্তা করে রেখে দেওয়া পশ্চিমবঙ্গে, এটা কোন চক্রান্তের ফসল? যে কারণেই বললাম যে হিডেন এজেন্ডা। সেই হিডেন এজেন্ডাটাকে সফল করার জন্যই কর্মচারীদের ডিএটাকে মারা হয়েছিল। আমি একটা ইন্টারাপ্ট করে আপনাকে জিজ্ঞেস করি, এটা দর্শকরাও জিজ্ঞেস করবেন হয়তো আমাদের পর্ব দেখে। আচ্ছা, 2011 সালে যখন মুখ্যমন্ত্রী হলেন বিরোধী নেত্রী থেকে, তারপর 15 বছর হয়ে গেল, তারপর ভোট, আপনারাই তো মুখ্যমন্ত্রী করেছে। হ্যাঁ, একটা মানে বড় অংশের কর্মচারী তো তার সাথ দিয়েছেন। মানে দেখুন, একটা পরিবর্তন যখন হয় তখন সেটা তো অবশ্যম্ভাবী থাকে যে হ্যাঁ পরিবর্তন, মানে বামফ্রন্ট সরকার নিশ্চয়ই কোনো খারাপ কাজ করেছিল যে কারণে মানুষ মুখ ফিরিয়েছে। তারপরে এই সরকার এসেছে। মানে বাঙালিদের সমস্যাটা কোথায়, বাঙালিদের রিয়াকশান টাইমটা বড় স্লো। ওকে, মানে অন্যান্য অধিকাংশ রাজ্য যেগুলোতে দেখতে পাবেন যারা তথাকথিতভাবে এগিয়ে চলেছে, প্রতি 5 বছর অন্তর অন্তর বদল হচ্ছে। সেখানে বাঙালিরা স্থিতাবস্থায় বিশ্বাস করে, এবং সেই স্থিতাবস্থাটা মানে তার বেশি কোনো উন্নতি হোক বা না হোক, তবুও সেই স্থিতাবস্থাটা চালিয়ে নিয়ে যায়। স্বাধীনতার পর থেকে 77 সাল পর্যন্ত কংগ্রেসের শাসন, 77 থেকে 2011 পর্যন্ত, মানে 2011 প্রথম ধাপ পর্যন্ত বামেদের শাসন, এখনও পর্যন্ত ওনার শাসন চলছে। মানে আপনি দেখুন, স্বাধীনতার পরে অন্যান্য রাজ্যে তাকিয়ে দেখুন কত দল এসেছে, কত দল গেছে। পশ্চিমবঙ্গে 3টে সরকার বিরাজ করছে। পশ্চিমবঙ্গের অবস্থাটা কি? স্বাধীনতার সময় আমরা যে জায়গাতে ছিলাম, এখন যদি সেটা স্বর্গ হয়ে থাকে, এখন পাতালে নেমে এসেছি। ইন্ডাস্ট্রিয়াল আউটপুট 47 সাল, 50 সালের কথাই বলছি আমি, গোটা ভারতবর্ষে যা হয় তার 25% পশ্চিমবঙ্গ, বর্তমানে 3.2%। ওকে, মানে এতটাই ডিক্রিজ করেছে। তাহলে এই ডিক্রিজ করাটা কোনো একটা সরকারের জন্য নয়, কিন্তু 3টে মানে দলীয় সরকারই দায়ী। তারপরেও কিন্তু মানুষ দীর্ঘদিন একদলীয় শাসনকেই রেখে গেছে। এই স্থিতাবস্থাটা কাটতে অনেক সময় লাগে। এখন যেটা আসার কথা, যে ন্যারেটিভটা মমতা ব্যানার্জি তৈরি করেছিলেন, মনে করে দেখুন, বিরোধী নেত্রী থাকার সময় পশ্চিমবঙ্গের প্রচুর টাকা, এরা সব টাকা পয়সা চুরি করে নিচ্ছে, মানে ইয়ে করতে পারছে না, নয়ছয় করছে। যেই উনি এলেন, ঠিক 1 মাসের মাথাতেই বললেন সরকারের টাকা কোথায়, সব তো ঋণ শোধ দিতে চলে যাচ্ছে, কোনো টাকা নেই, সব ভান্ডার খালি করে দিয়ে চলে গেছে। ন্যারেটিভ তৈরি করা।
আমি মনে করি যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মতো ন্যারেটিভ তৈরি করার মতো দক্ষতা এই পৃথিবীতে খুব কম জনের আছে। বড় কথা বললেন। উনি বিশ্বাস করিয়ে দিতে পেরেছেন এই রাজ্যের মানুষকে যে সরকারের কাছে সত্যি সত্যি টাকা নেই। এটা কিন্তু ভুল কথা। পশ্চিমবঙ্গ সরকারের আয় 2011 সালের পর থেকে 5 গুণ বেড়েছে। সমস্যাটা হচ্ছে আপনি আয়টা করছেন, কিন্তু ব্যয়টাকে কিভাবে করলে পরে সরকার তার ইনকাম জেনারেশনটাকে আরও বেশি করে করতে পারে তার কোনো সঠিক পরিকল্পনা নেই। আমরা ওই জন্য বারবার করে বলছিলাম যে আপনি দরকার হলে আমাদের সাথে বসুন, আমরা হিসেব কষে দেখিয়ে দেবো যে কোথা থেকে আপনি টাকা দিতে পারবেন। সমস্ত জনমোহিনী প্রকল্প চালিয়ে গিয়েও অনেকেই বলেন যে এই লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, দিয়ে দেবে কোথা থেকে। আমরা বলছি না, লক্ষ্মী ভাণ্ডারকে বন্ধ করার প্রয়োজন নেই। আপনি লক্ষ্মী ভাণ্ডারও দিতে পারবেন, ডিএটাও দিতে পারবেন। লক্ষ্মী ভাণ্ডার ক টাকা দেয়? তার থেকে তো উড়িষ্যা গভর্নমেন্ট আরও বেশি টাকা দিচ্ছে। উড়িষ্যায় যে সরকার এসছে তারা বছরে 48,000 টাকা করে দিচ্ছে মহিলাদের, তারপরেও তো কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দিচ্ছেন। সমস্যাটা হচ্ছে যে পরিকল্পনার অভাব। পশ্চিমবঙ্গে প্রত্যেকটা ক্ষেত্রে পরিকল্পনার অভাবের জন্য আমরা ডুবছি। মানে একদম হিসেব কষে দেখুন, ধরুন মানে 1 মাস স্কুল ছুটি ছিল, গরম পড়েছে অত্যধিক, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আপনি টাইমটাকে চেঞ্জ করে দিতে পারতেন, মর্নিং করে দিতে পারতেন। তার পরিকল্পনার অভাবটা এমনই যে হঠাৎ করে 2 দিনের জন্য মানে বন্ধ করে দেওয়া হলো, ছুটি দিয়ে। মানে এই যে মানে প্রশাসনিকভাবে একটা বিশৃঙ্খলা তৈরি করা উপর থেকে, এইটা গোটা পশ্চিমবঙ্গের জনজীবনকে মানে প্রভাবিত করছে। তার বিরুদ্ধে আসার আলো এটাই যে আমরা তো লড়ে যাচ্ছি, বিগত 2.5 বছর ধরে আমরা দাঁতে দাঁত কামড়ে লড়ছি। আমাদের উপর যে আক্রমণ হয়েছে চিন্তা করার বাইরে, তারপরেও আমরা লড়ছি, আমরা লড়বো। এই রাজ্যের শিক্ষিত মানুষ এই ন্যারেটিভটাকে বুঝতে পারছেন প্রতি মুহূর্তে, সেটাকে নিয়ে ওনার চাপ। আমরা কিন্তু প্রথম বলেছিলাম, আমরা প্রত্যেকটা বিরোধী নেতাকে ধরে ধরে আমি নিজে ব্যক্তিগতভাবে বলেছি যে এই কথাটা বলা বন্ধ করুন যে ওনার টাকা নেই, সব নয়ছয় করে দিচ্ছেন। আপনারা বলুন যে হ্যাঁ টাকা আছে, টাকাটাকে নয়ছয় করছেও, সঠিক পরিকল্পনা নেই। বেশ বাসুবাবু, আমরা যেটা দিয়ে শুরু করলাম অনুষ্ঠান, 27 তারিখ যত এগোবে সেখানে আপনার পরিবারের মতো রাজ্য সরকারের লাখ লাখ কর্মচারী আছেন, বিভিন্ন সম্প্রদায়ের মানুষজন আছেন যারা রাজ্য সরকারের কর্মচারী, সেখানে দাঁড়িয়ে পেনশনার্স আছেন। সেখানে দাঁড়িয়ে যদি 27 তারিখে লাস্ট আপডেট আমি জানতে চাইব, প্রথম যদি 27 তারিখে না ইমপ্লিমেন্ট হয় কন্টেম্পট অফ কোর্ট, সেই ক্ষেত্রে আপনাদের কি মুভমেন্ট থাকবেন? অর্জুনবাবু বলে গেছেন স্পষ্টভাবে যে আমরা নবান্ন অভিযান করব এবং সর্বস্তরের মানুষকে আমরা সেই নবান্ন অভিযানে থাকবার জন্য অনুরোধ করব। প্রথম কোয়েশ্চেন, এই মুহূর্তে কি স্টেটাস? দ্বিতীয়, না হলে আপনারা কি করবেন? এই মুহূর্তে যেটুকু খবরাখবর আমরা পাচ্ছি সেটা হলো যে মানে অঙ্ক কষা চলছে, বেশ মানে দেওয়ার প্রস্তুতি চলছে, মানে 27 তারিখের মধ্যেই। 27 তারিখের মধ্যে নোটিফিকেশন কই? নোটিফিকেশন করার পরে তো এখন তো অনলাইন ট্রান্সফার হয়, এটা নিয়ে কোনো সমস্যার কাজ নয়। আর এই হিসেব কিন্তু আগে থেকেই করা আছে। দেখবেন যে এসএলপিটা দিয়েছে, মানে পেশ করেছিল, সেখানে বলা আছে 38,000 সামথিং কোটি টাকা এটা খরচা হবে। এবং এই যে খরচার হিসেবটা দেখানো হয়েছে সেটা কিন্তু সমস্ত স্তরের কর্মচারী এবং পেনশনারদের হিসেব ধরে। ওকে, তাহলে হিসেব একটা তো করা আছে, যারা ওই দপ্তরের যারা মানে সিনিয়র কর্মচারী। তাহলে আপনি বলছেন যে প্রিপারেশনস আর অন। হ্যাঁ, এবার সমস্যাটা হচ্ছে যে এই ওই যে বললাম গোড়াই গলদ, 14 তলায় যিনি বসে আছেন তার খেয়াল খুশি মতো এটা চলে, এবং তাকে উপদেশ দেওয়ার জন্য আরও এক দল, মানে আমি বাংলা ভাষায় জানি না যে কি বলে ওইগুলোকে বর্ণনা করা যাবে, কারণ পর্দার আড়ালে থেকে এই মানুষগুলো পশ্চিমবঙ্গের সব থেকে বেশি ক্ষতিটা করছে। আপনি আজকের মানে ইয়েটা করছেন যে শুধুমাত্র সরকারি কর্মচারীদের ডিএ মানে মেরে নেওয়া নিয়ে, আমি বলবো যে তার থেকে বেশি বড় করে এই রাজ্যের 6 লক্ষ শূন্য পদ, সেখানে চাকরি নেই, চাকরি পাচ্ছে না। ডিগ্রি নিয়ে ছেলেপেলেরা হোটেলে কাজ করতে যেতে বাধ্য হচ্ছে অন্য রাজ্যে, মানে ভরে ভরে অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে গেছে। সেই 6 লক্ষ শূন্য পদে নিয়োগ কেন হবে না? আমরা প্রশ্ন করছি যে লক্ষ লক্ষ ছেলে মেয়েকে আপনি অস্থায়ীভাবে কাজ দিচ্ছেন, তাদের কোনো ভবিষ্যৎ নেই, তাদের কোনো বেতনের ঠিকানা নেই, তাদেরকে স্থায়ীকরণের কাজ কেন করবেন না? এই সমস্ত প্রশ্ন নিয়েই কিন্তু আমরা যদি মানে আন্দোলনে নামতে হয়, এই সমস্ত প্রশ্ন নিয়েই নামা হবে, এবং তার সাথে অবশ্যই এসএসসি 2016 যারা যোগ্য ছেলে মেয়ে তাদের জন্য তারা এসেছিলেন। তাদের এখানে কিন্তু এসেছিলেন দুজন শিক্ষিকা এবং একজন শিক্ষক, এবং সেই পর্ব অনেকে দেখেছেন, আপনিও ব্যক্তিগতভাবে বলেছেন দেখে। কিন্তু ভাস্কর দা, যদি কোনোভাবে না হয়, আপনি তো বলছেন হবে, 25%ই হবে না। এবার সরকার যেটা করছে এখন, একটা মানে এমএ ফাইল করার একটা প্রস্তুতি চলছে, ড্রাফটিং চলছে বলে শুনেছি। সেখানে বিভিন্ন ধরনের ক্লারিফিকেশন তারা চাইবে, যে তারা ইনস্টলমেন্টে দিতে চায়, এসব নানা রকমের তারা মানে ফন্দি ফিকি নাড়ছে। অসুবিধা নেই, তারা করুন, আমরাও প্রস্তুত আছি। একটা কথা বলে দিতে চাই যে
যে কোনো পদক্ষেপ, এখন বলটা হচ্ছে মানে সরকারের কোর্টে, বেশ, সুপ্রিম কোর্ট সরকারের কোর্টে বল ঠেলেছে। আমরা এখন আপাতত গ্যালারিতে বসে বসে মজা দেখছি। মুখ্যমন্ত্রী দৌড়ান, হাফ টাইমের সময় মোটামুটি এবার উনি হাঁপিয়ে উঠেছেন। উনি হাঁপিয়ে উঠুন, খেলা উনি যেটা বলেছেন যে খেলা হবে। আগামী 27 তারিখের মধ্যে যদি না হয়, কোর্ট কন্টেম্প্ট যেমন হবে, উত্তাল আন্দোলন হবে, এটুকু বলতে পারি। উত্তাল আন্দোলন বলতে আপনি কি নবান্ন অভিযান বলছেন? দেখুন, মানে সিদ্ধান্ত যখন নবান্ন থেকে হচ্ছে, অধিকার বঞ্চনার মানে প্রেক্ষাপট যখন নবান্ন থেকে রচিত হচ্ছে, তখন সেখানে যাওয়া ছাড়া উপায় কোথায়? আর মানে দিন তারিখ সন্ধিক্ষণ এখনই ঘোষণা করতে এই কারণে পারছি না যে আমরা সংগ্রামী যৌথ মঞ্চ চাইছি সমস্ত ভেদাভেদ ভুলে, দলীয় রং, পরিচয়, জাতি, সমস্ত কিছু ভুলে সমস্ত স্তরের কর্মচারী, সমস্ত স্তরের মানে সমস্ত কর্মচারী, শিক্ষক সংগঠন একযোগে পথে নামুক। সরকারকে বোঝানোর প্রয়োজন আছে যে আমরা কি চাই, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে আপনাদের মাধ্যমেই সমস্ত কর্মচারীদেরকে আমরা বার্তা দিতে চাই, আদালত আপনাকে অধিকার পাইয়ে দিতে পারে, কিন্তু অধিকার অর্জন করিয়ে দিতে পারে না। অধিকার অর্জনটা কিন্তু নিজেদের অধিকারের প্রতি যে নিষ্ঠা, তার জোরে করতে হয়, এবং তার জন্য আন্দোলনের প্রয়োজন। অনেকেই হয়তো করতে পারেন যে কন্টেম্প্ট হলেই তো হয়ে যেতে পারে। আমি বলবো যে সেটা যদি হতো, তাহলে অনেক গুরুত্বপূর্ণ মামলা সুপ্রিম কোর্টে 40-50 বছর ধরেও চলেছে। আমি কোনো মামলার নাম করছি না, আপনারা সকলেই জানেন। আবার এমনও নজির আছে, মণিপুরের কেস, উত্তাল জন আন্দোলন, সুপ্রিম কোর্ট রাতারাতি বেঞ্চ বসিয়ে সেই মামলাকে দ্রুত শুনানি করিয়ে শেষ করেছে। বেশ, কর্মচারীদের সামনে দুটো পথ খোলা আছে। এক হচ্ছে চাতক পাখি হয়ে বসে থাকা, পরনির্ভর হয়ে, তার মধ্যে কোনো বীরত্ব নেই। আর এক রাস্তা খোলা আছে, রাজপথ। এই রাজপথের সূত্র ধরেই আমরা তাকে নির্বাচিত করে নবান্নে পাঠিয়েছি। যদি প্রয়োজন পড়ে, যে কথা উনি বলেছিলেন, দরকার হলে তাকে টেনে নামাতে হবে সেখান থেকে। মানুষের অধিকার যদি সুরক্ষিত না থাকে, মানে কোনো রেয়াত করা চলবে না। গণতন্ত্র অন্তত এটাই শিখিয়েছে। আপনার প্রশ্নের উত্তরেই আমি আমার পরবর্তী প্রশ্ন করবো ভাস্করবাবু। মানুষজনও জানতে চাইবেন, 26-এ ভোট, দুরকম স্টেটমেন্ট আসছে। আপনাদের নাকি কেউ উস্কোচ্ছে, অর্থাৎ বিরোধী দল নাকি আপনাদেরকে উস্কোচ্ছে। আপনাদের বলে নয়, যারা শিক্ষক শিক্ষিকারা বসে আছেন বিকাশ ভবনের সামনে, যারা যারা আমাদের স্টুডিওতে এসছেন, তারাও বলে গেছেন যে তাদেরকে নাকি উস্কোনো হচ্ছে, এমন অভিযোগ। তাহলে আপনাদেরকেও কেউ উস্কোচ্ছে কেউ, যদি না পাওয়া যায়, যেটা আপনি বললেন নবান্ন অভিযানের জন্য? এবং 2026-এ এটা কত বড় একটা ইস্যু হতে চলেছে? একটা কথা বলি শুনুন। ধরুন, যারা সরকারি কর্মচারী হন, বিভিন্ন স্তরে সরকারি কর্মচারী, আমাদের মধ্যে মানে এমন কোনো সেক্টর নেই যেটার স্বার্থ রক্ষা আমরা করছি না। IAS IPSদের বাদ দিয়ে দিন, শুধু ওই ক্যাডারটুকু বাদ দিলে বাকি সমস্ত স্তরের কর্মচারী কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের সাথে যুক্ত। বেশ, ধরুন একজন স্কুল টিচার নিয়োগ হবে, ওপেন বিজ্ঞপ্তি হলো, পরীক্ষা দিলেন, যারা খুব অত্যন্ত মেধাবী তারাই সুযোগটা পেলেন। ডাক্তার, তার প্রবেশিকা হলো, তাকে যোগ্যতার প্রমাণ দিয়ে তাকে প্রবেশিকা হয়ে ডাক্তার হতে হলো, তারপরেও আবার পরীক্ষা দিয়ে তাকে সরকারি ডাক্তার হতে হচ্ছে। ঠিক ঠিক। আমার বলার বক্তব্য হচ্ছে যে এই রাজ্যের যারা মেধাবী ছেলে মেয়ে, তারাই কিন্তু সরকারি চাকরির সুযোগটা পায়। বেশ, তারা এতটা অপরিণত নয় যে কেউ উস্কে দেবে, কেউ একটু হাওয়া দিয়ে দেবে আর তারা আকাশে উড়ে বেড়াবেন, মানে ঘুড়ি হয়ে, ওই ফেতারু হয়ে। এতটা অপরিণত সরকারি কর্মচারীরা অন্তত নন। বেশ, এটা হলো 1 নম্বর বিষয়। দ্বিতীয় নম্বর, আমরা আন্দোলন করি গণতান্ত্রিক পরিসরে, গণতান্ত্রিক রীতিনীতি মেনে। বেশ। গণতন্ত্র বলতে কি বোঝায়? গণতন্ত্র বলতে এটা বোঝায় যে সরকার যেখানটাতে ফেল করছে, যেখানে যেখানে সে নাগরিকদের স্বার্থ রক্ষা করতে পারছে না, আমরাও নাগরিক কিন্তু স্বার্থ রক্ষা করতে পারছে না, সেই জায়গাগুলো বিরোধীদের দায়িত্ব সেগুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া। বেশ, মানুষ নিজেদের স্বার্থ রক্ষার্থে, নিজেদের অধিকার অর্জনের জন্য, নিজেদের অধিকারকে সুরক্ষিত করার জন্য যদি পথে নামে, বিরোধীদের সাংবিধানিক দায়িত্বের মধ্যে পড়ে যে তাকে তার সেই আন্দোলনের পাশে থাকতে হবে। এটা তো তার নীতিনৈতিকতার ব্যাপার এবং তার এক্সিস্টেন্সের ব্যাপার। বেশ, বেশ। মানে আমরা তো সবাইকে ডাক দিচ্ছি, আমরা বলছি যে হ্যাঁ, আমাদের যে আগামী যে আন্দোলন হবে, সেই আন্দোলনে আমরা চাই যে অভিষেক ব্যানার্জির সাথে আসুন আমাদের সাথে, সরকারের কাছে আমাদের বার্তাটা পৌঁছে দিন। আমরা তো দাবি জানাচ্ছি। শুধুমাত্র অভিষেক ব্যানার্জি কেন? অভিষেক ব্যানার্জিকেও বলছি, বিরোধী দলনেতাকেও বলছি, মোহাম্মদ সেলিমকেও বলছি, অধীর চৌধুরীকেও বলছি। বেশ, এবার আপনি আনসার দিলেন। হ্যাঁ, কে আসবেন না আসবেন তার ব্যাপার। আমরা কিন্তু গণতান্ত্রিক রীতিনীতির বাইরে কোথাও পা ফেলি না। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে
আমার মঞ্চে আপনি এলেন মানেই আমি আপনার লোক হয়ে গেলাম সেটা কিন্তু নয়। আপনি আসছেন আমাদের দাবিকে সমর্থন করে। আপনি কিন্তু এটা নিয়ে আসেননি যে আপনার দলীয় পতাকা নিয়ে আমাদেরকে জড়িয়ে ধরে আমাদের হাতে আপনার পতাকা তুলে দিয়ে আমরা মানে আপনার ভাষা আমাদেরকে কথা বলাচ্ছেন, তা কিন্তু নয়। এই রাষ্ট্রীয় সমস্যা হলো পশ্চিমবঙ্গে বিশেষ করে মানুষ এখানে হাসলে পরেও তার মধ্যে রাজনীতি খোঁজা হয়। আপনি আমি যদি দুটো ব্যক্তি মানুষ হয়ে থাকি, রাজনীতির বাইরেও যে জীবন থাকে, রাজনীতির বাইরেও যে এক্সিস্টেন্স আছে, সেটার আমরা অস্বীকার করি। আমি ভাস্কর ঘোষ একজন ব্যক্তি মানুষ, তাকে কোনো না কোনো রাজনৈতিক মানে এই যে রাজনৈতিক মানে আয়তকার দলীয় পতাকা আছে তার ছায়াতেই বাস করতে হবে, মানে তার এক্সিস্টেন্সটা হচ্ছে সেখানেই। হয় তাকে তৃণমূল হতে হবে, না হলে বিজেপি হতে হবে, না হলে সিপিএম হতে হবে, না হলে কংগ্রেস হতে হবে। আর যদি কিছু না হয়ে থাকে তাহলে বেটা মাওবাদী। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা। মানে এটা ট্রেন্ড বলছেন, এটা ট্রেন্ড, মানে এটাই হচ্ছে পশ্চিমবঙ্গ। বেশ, এর বাইরে বেরিয়ে গিয়ে আপনি যে সমস্ত কিছুকে দূরে সরিয়ে রেখে আপনার অধিকারের জন্য লড়াই করতে পারেন, সেই ধারণাটা আমরা প্রতিষ্ঠা করার চেষ্টা করছি। সেই ধারণাটা প্রতিষ্ঠিত হোক, না হলে পরে পশ্চিমবঙ্গ থেকে এই যে দেখেন যে ভোটের দিনে মারামারি খুনোখুনি, ভারতবর্ষ অন্য কোনো রাজ্যে হয় না পশ্চিমবঙ্গ ছাড়া। পশ্চিমবঙ্গবাসীকেও ভাবতে হবে। তার কারণটাই হচ্ছে এটা যে আমরা বড় বেশি দলীয় রাজনীতির মধ্যে বাঁচি, আমরা নাগরিক হয়ে বাঁচাটা অভ্যাস করতে হবে বাঙালিদেরকে, না হলে পরে এখান থেকে মুক্তি হবে। বেশ ভাস্করবাবু, আমাদের শেষ দিকে অনুষ্ঠান 2026-এ যদি এই যে ডিএ নিয়ে যা চলছে এই মুহূর্তে কতটা প্রভাব পড়বে আমি আপনাকে জিজ্ঞেস করলাম। তাতে আপনি উত্তর দিলেন যে নবান্ন অভিযানের পর বাকিটা তো মানুষজন বুঝতেই পারবেন। আপনি কি কি ইন্ডিকেট করলেন, কতটা প্রভাব পড়বে ভাস্করবাবু যদি আপনাদের উপরেই দায়িত্ব বর্তায়? নির্বাচনে যা হয়, প্রিসাইডিং অফিসার তো আপনারাই থাকেন, রাজ্য সরকারি কর্মচারীরাই থাকেন, রাইট? তারাই তো প্রথমে আপনাকে জিজ্ঞেস করলাম 26-এ কি করবেন। না, আমাদের কড়াকড়ি তো দেখুন না, নির্বাচনের সময় আমরা মানে আম্পায়ারের ভূমিকায় যাই। নির্বাচনের সময় আম্পায়ারের ভূমিকা একদম, মানে সেখানে আমরা কারোর পক্ষপাতিত্ব 26-এর নির্বাচনেও এই রাজ্যের মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন তার জন্য যা কিছু করার সংগ্রামী যৌথ মঞ্চ করবে। মানুষের ভোটাধিকারকে লুট করার কাজ যারা করে তাদের প্রধান প্রতিপক্ষ হয়ে সংগ্রামী যৌথ মঞ্চ ময়দানে থাকবে, এটুকু বললাম, মানে নিশ্চিত করে দিয়ে গেলাম আপনাকে। আর দ্বিতীয় যে কথাটা বললেন যে আমরা কোনো পক্ষ নেব কিনা, পক্ষ নেওয়ার প্রশ্ন নেই। না, কতটা প্রভাব পড়বে এই পক্ষের কথা? আর প্রভাবটা তো ধরুন মানে ইকোনমিক্যাল ইম্প্যাক্টটাই পড়বে। আজকে 25% হয়েছে, এই স্টুডিওতে বসে বলে যাচ্ছি যে 100%ই আদায় হবে, দিতে বাধ্য হবেন। হয়তো যদি না পারেন কোমর ভেঙে যাবে সরকারের, তো বলছে কোমর ভাঙবে না বুক ভাঙবে না, আইনজীবী কোর্টে বলছে তো। তার আগে তো উনি বলেছেন বিধানসভায় দাঁড়িয়ে যে মাথা ভেঙে দিলেও আমি দেব না, মানে আমি দেব না বলেছেন। কিন্তু এখন এটা কি করে বুঝছেন যে কোমরটা ভেঙে যাবে নাকি কোমর ভাঙার অভিনয় হবে? আমরা যেমন দেখেছি যে পা মানে অভিনয় বলছি না, পায়ে ব্যান্ডেজ করিয়ে উনি গোটা রাজ্য ঘুরে বেরিয়েছেন, সেরকম কোমর ভাঙার অভিনয়ের কথা বলেননি তো ওনাদের আইনজীবী। ভাঙাভাঙির কোনো প্রশ্ন নেই, অধিকারটাকে বুঝিয়ে দিতে হবে। আমি কিছুদিন আগেই একটা ঘটনা ঘটেছিল, এরকমই একটা কেস সুপ্রিম কোর্টে এসেছিল, হিমাচল প্রদেশের রাজ্যের ঘটনা। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, মানে দিল্লি হাইকোর্ট বোধহয় নির্দেশ দিয়েছিল যে দিল্লিতে যে হিমাচল ভবন আছে সেটাকে নিলাম করে দেওয়া হোক, বেশ তার সম্পত্তি জব্দ করে সেই পয়সা মেটানো হোক। সেটাই হবে দরকার হলে। শেষ প্রশ্ন, দরকার হলে ফিনান্সিয়াল এমার্জেন্সি ঘোষণা হোক, উনি চালাতে পারছেন না, ফিনান্সিয়াল এমার্জেন্সি ঘোষণা হোক। ওকে, আমরা শেষ প্রশ্ন করবো ভাস্করবাবু আপনাকে যে ডিএ, এই ডিএ নিয়ে কিন্তু অনেকে বলেছিল ডিএ দয়ার দান আর অন্যদিকে অধিকার। আমাদের সময় কম, এক লাইনে কি দর্শকদের কি বলবেন? সমস্ত রাজ্য সরকারি কর্মচারী পেনশনাররা কিন্তু আপনার উত্তর শুনবে। যে মানুষটা ডিএটাকে দয়ার দান বলেছিলেন ঘটনাচক্রে, তিনি আবার আমাদের পে কমিশনের চেয়ারম্যান হয়েছিলেন। তিনি নিজে কেন্দ্রীয় হারে ডিএ পান, তার গোটা পরিবারকে বেআইনিভাবে সরকারি টাকাতে পালন পোষণ করেন, নিয়ে কর্মচারীদের অধিকারকে হরণ করার কাজটা করে গেছেন। বেশ, যে নিজে ভোগ করে অন্যকে বঞ্চিত করে তারা মানুষ পদবাচ্য নয়। যারা মানুষ পদবাচ্যই নয় তাদেরকে কি উত্তর দেব? বেশ, আমাদের সময় শেষ ভাস্করবাবু, অনেক ধন্যবাদ। আপনি এত ব্যস্ত মানুষ, তা আপনার স্টুডিওতে এসেছেন, ধন্যবাদ। এবং ভবিষ্যতে যদি প্রয়োজন পড়ে আপনাকে কিন্তু আরো একবার আসতে হবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, কারণ আপনাদের মাধ্যমেই তো আমাদের বার্তাটা সকলের কাছে পৌঁছায়। অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। আপনারা শুনলেন, বিশেষ করে যারা রাজ্য সরকারি কর্মচারী আছেন, যারা পেনশনার্স আছেন, ভাস্কর ঘোষ ছিলেন কনভেনার সংগ্রামী যৌথ মঞ্চের। পরিষ্কার বললেন যে প্রস্তুতি শুরু হয়েছে, এখন 27শে জুনের দিকে তাকে কিন্তু প্রত্যেকে আপনারা যারা আছেন তাকিয়ে বসে আছেন, আমাদেরও নজর আছে সেদিকে অবশ্যই। এবং শেষ কথা আপনারা বলবেন এর পরে কি হবে, নবান্ন অভিযান
হওয়ার পর আলটিমেটলি কি হবে সেদিকেও কিন্তু আমাদের নজর থাকবে। আজকের পর্ব এ পর্যন্তই, খুব গুরুত্বপূর্ণ পর্ব, সবাইকে দেখাবেন এবং যারা আপনারা আছেন সরকারি কর্মচারী এবং পেনশনার্স শেয়ার করবেন আমাদের সোশ্যাল মিডিয়াতে, যাতে সবার কাছে ভাস্করবাবু যা বললেন তার বিশ্লেষণ, তার যা ডিসিশন সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে সবার কাছে পৌঁছয়। আজকের পর্ব এ পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক ট্রাইবস টিভি বাংলার পর্দায়। ভালো থাকবেন, নমস্কার।